and 2 inferior, এই যে এটা 2 superior, ভালো দেখা যাচ্ছে না সম্ভবত, এটা এখানে দেখা যাচ্ছে না ভালো, আর এইটা হচ্ছে ইনফিরিয়র। সো 4টে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আছে, কেমন? দে আর টোটালি সেপারেট ফ্রম দ্য থাইরয়েড, বাট situated on the posterior surface of the thyroid, posterior border of the thyroid. These are also endocrine gland. Thyroid বললে প্যারাথাইরয়েড এর সিক্রেশনটা বলবো না। প্যারাথাইরয়েড is a totally another endocrine gland. কেন বললাম তাহলে? ইন রিলেশন টু থাইরয়েড প্রেজেন্ট আছে বলে বলছি। এই হচ্ছে থাইরয়েড, ট্র্যাকিয়ার মধ্যে র্যাপড আপ করে থাকে, বুঝতে পারছো, রাইট লোব, লেফট লোব অ্যান্ড ইসমাস। এটা হচ্ছে অ্যান্টেরিয়ার, it has got anterolateral surface, anteromedial surface and posterior surface, and there is a border. This is the posterior border. In the posterior border there are 2 parathyroid glands. তাহলে হিস্টোলজিতে থাইরয়েড গ্ল্যান্ড আমি বললাম, তাহলে হিস্টোলজিতে চলে যাই। হিস্টোলজিতে যদি আমরা দেখি, থাইরয়েড গ্ল্যান্ড is covered by a capsule. One is true capsule, another is a false capsule. এই থাইরয়েড গ্ল্যান্ড যদি এটা হয়, এটা যদি থাইরয়েড গ্ল্যান্ড হয়, it is covered by a true capsule totally attached to the surface of the thyroid gland. It is not separable. And outside there is a deep fossa covering the thyroid gland, and we call the false capsule. So there are true capsule and false capsule. False capsule is derived from the deep fossa. সুতরাং আমাদের এইটা খুব একটা ইম্পর্টেন্ট নয় হিস্টোলজিক্যালি। আমরা যখন থাইরয়েড রিমুভ করি এরকম ভাবে, এই ট্রু ক্যাপসুল is consist of a connective tissue layer, white collagen fibers, like fibers, etc., ground substance, and they give septa, partition. They give partition from the substance of the thyroid gland. Thyroid gland এর ভেতরে partition দেয়, dividing into small lobules. এটা একটা লোবিউল, এটা একটা লোবিউল, এটা একটা লোবিউল, এটা একটা লোবিউল, dividing the gland into small lobules. এইগুলি কি? লোবস, আর এইটা হচ্ছে লোবিউলস, ছোট ছোট লোবিউল। যে কোনো গ্ল্যান্ড আমাদের তাই করে। এই লোবুলের মধ্যে এরপরে যেটা ইম্পর্টেন্ট, আমরা দেখব আঙ্গুরের ফলের মতো, লাইক এ গ্রেপস, এই রকম করে ফলিকল রয়েছে। অ্যাকচুয়ালি 3 ডাইমেনশনালি এরকম বেলুনের, ছোট ওয়াটারফিল্ড বেলুনের মতো, কিন্তু যখন পার্ট সেকশন করছি এরকম লাগছে। কেমন? ছোট ছোট ফলিকল আছে। ফলিকল কি? ছোট ছোট লেবুর মতো ধরে নাও, লেমনের মতো, কিন্তু যখন আমরা সেকশন করছি তখন এরকম লাগছে। তাকে আমরা কি বলছি? থাইরয়েড ফলিকলস। থাইরয়েড ফলিকলস। এই থাইরয়েড ফলিকলস যদি বড় করে দেখি, এই থাইরয়েড একটা ফলিকল, এই আর একটা ফলিকল, এই আর একটা ফলিকল। ফলিকল ইজ লাইনড বাই এ লাইনিং এপিথেলিয়াম। লাইনিং এপিথেলিয়াম। এই লাইনিং এপিথেলিয়ামের মাঝখানে একটা ক্যাভিটি রয়েছে, যেমন একটা বেলুন, ছোট বেলুন, বেলুনের ওয়ালটাকে ধরে নাও ফলিকুলার ওয়াল, কেমন? ওখানে সেল রয়েছে, আর ভেতরে কি রয়েছে? ওয়াটার ফিল্ডে জল। ঠিক এইরকম এর ভেতরে একটা সাবস্টেন্স রয়েছে, ডিপ ইওসিনোফিলিক, জলের বদলে আমরা একে নাম দিয়েছি কোলয়েড। কি নাম দিয়েছি? কোলয়েড। তাহলে ফলিকুল কনসিস্ট অফ এ লাইনিং এপিথেলিয়াম রেস্টিং অন এ বেসমেন্ট মেমব্রেন। যে কোনো এপিথেলিয়াম একটা বেসমেন্ট মেমব্রেনের মধ্যে থাকে, and in the center there is a lumen filled with a substance known as colloid. আর কি রয়েছে? In between
the lumen thyroid follicle inter follicular space রয়েছে, ইন্ট্রা হলে ভেতরে, ইন্টার ফলিকুলার স্পেস রয়েছে, সেইখানেই রয়েছে ব্লাড ভেসেল রয়েছে, লিমফ্যাটিক্স রয়েছে, কানেকটিভ টিস্যু ফাইবার রয়েছে, হ্যাঁ, আর রয়েছে, সেটা পরে আসবো। এটা হচ্ছে মেইন হিস্টোলজি অফ থাইরয়েড গ্ল্যান্ড। যখন আমরা কাটছি এই রকম অসংখ্য ফলিকল দেখতে পাবো এক একটা লোবুলের মধ্যে, এবং ইন্টার ফলিকুলার স্পেস দেখতে পাবো। এবং দি হলমার্ক অফ দিস আইডেন্টিফিকেশন, দ্য লুমেন ইজ ফিল্ড উইথ এ কোলয়েড, দেখতেই পাবো ওটা। এরপরে আরেকটা স্পেশাল ফিচার আছে, সেইটা হচ্ছে প্যারাফলিক, না তার আগে লাইনিং এপিথেলিয়ামটা বলে দিই। আমরা আগে ট্রানজিশনাল এপিথেলিয়াম বলেছিলাম, ইউরোথেলিয়ামকে বলেছিলাম তো, মনে পড়ছে? কেন ট্রানজিশনাল? কেন এই ট্রানজিশনাল কেন? কি সেল আছে? কেন ট্রানজিশন? দুটোর মধ্যে ভ্যারি করে। লাইনিং এপিথেলিয়াম উপরের সেলগুলিকে ট্রানজিশনাল মানে কি? স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। কটা লেয়ার থাকে? 5টা থেকে 6টা। আর ওপরের সেলগুলিকে কি বলে? বেলুন সেল। এইটা কখনো কিউবয়েডিয়াল, আর যখন ইউরিনে প্রেসার পড়ে স্কোয়ামাস হয়ে যায়। পড়তে হবে, আমি পড়িয়ে গেলে হবে না, কারণ আমি তো পরীক্ষা দেব না, তোমরা পরীক্ষা দেবে। এটা খুব ভালো করে শোনো, সারা মনে রাখবে। এই থাইরয়েড ফলিকল, থাইরয়েড সবসময় অ্যাক্টিভ থাকে না। এই যে তোমাদের থাইরয়েড সবসময় কিন্তু অ্যাক্টিভ নয়, যখন দরকার তখন অ্যাক্টিভ হয়, আবার যখন দরকার নয় রেস্টে থাকে। বাচ্চাদের ক্ষেত্রে প্রায় সবসময় অ্যাক্টিভ, কারণ ওকে গ্রোথ হচ্ছে, ব্রেন গ্রোথ, আমাদের মেটাবলিক অ্যাক্টিভিটি, হার্ট রেট বাড়ানো, গ্রোথ অফ দ্য মাসল, সমস্ত কিছু থাইরয়েড কন্ট্রোল করে। আর যখন দরকার নেই থাইরয়েড রেস্টে যায়। আবার যখন আমরা খুব কাজ করি তখন আবার থাইরয়েড অ্যাক্টিভ হয়। সুতরাং থাইরয়েড ফলিকল কখনো অ্যাক্টিভ থাকে, কখনো ইনঅ্যাক্টিভ থাকে। যখন অ্যাক্টিভ থাকে, অ্যাক্টিভলি ইট সিক্রেটস হরমোন। এই হরমোনটা এই জায়গাটায় জমা হয়, এই কোলয়েডের মধ্যেই হরমোনটা জমা হয়। এবং যখন অ্যাক্টিভ থাকে এই হরমোনটা, এই কোলয়েড থেকে হরমোনটা, কোলয়েডটা এখান দিয়ে আবার সেলে ঢুকি, সেল থেকে হরমোন সিক্রেট হচ্ছে এবং স্টোরড এজ এ কোলয়েড। কি করে হয় আমি পরে আসছি। আবার যখন দরকার যে আমার এক্ষুনি বডিতে সাপ্লাই করতে হবে থাইরয়েড হরমোন, তখন এই কোলয়েডটা আবার সেলে গো ব্যাক হয়, সেলকে রিঅ্যাবজর্ব হয়ে যায় এবং সেখান থেকে ব্লাডে চলে আসে, এবং ব্লাড দিয়ে সার্কুলেট করে ব্রেনে যাচ্ছে, মাসেলে যাচ্ছে, হার্টে যাচ্ছে, এবং হার্ট রেট বাড়িয়ে দিচ্ছে, ব্লাড প্রেশার বাড়িয়ে দিচ্ছে, এটসেট্রা। তাহলে যখন অ্যাক্টিভ থাকছে কোলয়েডটাকে ও টেনে নিচ্ছে, ফলে কোলয়েডের পরিমাণ কমে যাচ্ছে, কোলয়েডের পরিমাণ কমে যাচ্ছে, কারণ কোলয়েডকে রিঅ্যাবজর্ব করে নিয়েছে। ফলে লুমেনের মধ্যে কোলয়েড কমে যাচ্ছে, ফলে সেলগুলির ওপর প্রেসার কমে যাচ্ছে, ফলে সেলগুলি কলামনার টু কিউবয়েডিয়াল হয়ে যাচ্ছে। যেহেতু কোলয়েড যখন খুব বেশি থাকে, প্রেসার করে সেলগুলি ইয়ে হয়ে যায়। আমাকে যদি কেউ চেপে রাখে তাহলে আমি ছোট হয়ে যাব, চাপ যদি সরিয়ে যায় আমি লম্বা হয়ে যাব। কোলয়েড যদি বেশি জমা হয় তাহলে সেলগুলি কি হবে? স্কোয়ামাস। কি হবে? স্কোয়ামাস বা লো কিউবয়েডিয়াল, একদম ছোট্ট কিউবয়েডিয়াল। কেন? প্রেসার। প্রেসার কখন বেশি হবে? যখন কোলয়েড জমা থাকবে। কখন জমা থাকবে? যখন সেলটা কাজ করবে না, তখন সিক্রেশন হয়ে কোলয়েড ভরাট হয়ে আছে, কিন্তু দরকার নেই বলে ব্লাডে আর যাচ্ছে না, সে লুমেনের মধ্যেই কোলয়েডটা জমা থাকছে। ফলে যখন থাইরয়েড ফলিকল হাইপো অ্যাক্টিভ, লেস অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, তখন সেল লাইনিং এপিথেলিয়াম ইজ লো কিউবয়েডিয়াল টু স্কোয়ামাস। আর যখন হাইপার অ্যাক্টিভ, কোলয়েড কমে যাবে, সেলগুলি কলামনার হয়ে যাবে বা হাই কিউবয়েডিয়াল হয়ে যাবে, হাই কিউবয়েডিয়াল টু লো কলামনার হয়ে যাবে। বুঝতে পেরেছো কি? হ্যাঁ, কখন কোলয়েড বেশি হবে? সেলটা অ্যাক্টিভ হবে না। হ্যাঁ, ভেরি গুড। যখন অ্যাক্টিভ থাকবে না। যখন কোলয়েড কম হবে, অ্যাক্টিভ থাকবে, কোলয়েড তখন চলে যাচ্ছে ব্লাডে,
কেমন? তখন সেলগুলি কি হবে? কোলয়েড কমে গেলে সেলগুলি মাথা চাড়া দিয়ে উঠবে, কারণ প্রেশার নেই। আর কোলয়েড যখন বেশি থাকবে সেলগুলি চ্যাপ্টা হয়ে যাবে, স্কোয়ামাস হবে। সুতরাং এইটা দেখে আমরা অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ বুঝতে পারি। হ্যাঁ, যখন প্রেশার বেশি হবে স্কোয়ামাস হয়ে যাচ্ছে, লো কিউবয়েডিয়াল বা স্কোয়ামাস। অবভিয়াসলি যখন চাপ দিচ্ছে ফ্ল্যাট হয়ে যাবে, তো স্কোয়ামাস মানে কি ফ্ল্যাট। আর যখন চাপ নেই, কোলয়েড কম, হাইপার অ্যাক্টিভ, সেলটা যখন হাইপার অ্যাক্টিভ, থাইরয়েড খুব কাজ করছে, তখন সেলগুলি হাই কিউবয়েডিয়াল হয়ে যাচ্ছে বা লো কলামনার। আর কি হচ্ছে? প্যারাফলিকুলার সেল। থাইরয়েড শুধু থাইরয়েড হরমোন সিক্রেশন করে না, আর একটা ক্যালসিয়াম মেটাবলিজমকে কন্ট্রোল করে, সেই জিনিস সিক্রেশন করে ক্যালসিটোনিন। সেইটা সিক্রেট করে প্যারাফলিকুলার সেল। কি থেকে? প্যারাফলিকুলার সেল। এটা কোথায় থাকতে পারে? ইন্টারফলিকুলার স্পেসে থাকতে পারে, ক্লোজ টু দা ফলিকল, অথবা ফলিকুলের মধ্যেও থাকতে পারে এরকম ভাবে, বাট নট এক্সপোজ টু দা লুমেন। তাহলে প্যারাফলিকুলার সেল কোথায় থাকতে পারে? উইদিন দা বেসাল পার্ট অফ, বেসাল মানে কি? বেসমেন্ট মেমব্রেনের দিকে, বেসাল পার্ট অফ দা ফলিকুল, অথবা মেইনলি থাকে ইন্টারফলিকুলার স্পেসে। যার জন্য আমি বলেছিলাম হোয়াট ইজ ইন্টারফলিকুলার স্পেস? ফলিকুলের মধ্যে যে জায়গাটা রয়েছে তাকে বলি ইন্টারফলিকুলার স্পেসে। সেইখানে আরেকটা হরমোন সিক্রেটিং সেল থাকে, যেটা থাইরয়েড হরমোনের সাথে কোনো যোগ নেই, তাকে বলি আমরা প্যারাফলিকুলার সেল। ইট ডেভেলপস ফ্রম দ্য আল্টিমোব্রেঙ্কিয়াল বডি, পরে শিখবো আমরা। বাস, এই হচ্ছে থাইরয়েড। আমরা যদি দেখি, এই যে থাইরয়েড ফলিকুল, এগুলি হচ্ছে কোলয়েড, এই হচ্ছে লাইনিং এপিথেলিয়াম, লো কিউবয়েডিয়াল হয়ে আছে, মানে ফুল অফ মোটামুটি ইনঅ্যাক্টিভ স্টেজে রয়েছে বা হাইপো অ্যাক্টিভ। বুঝতে পেরেছো কি? এই হচ্ছে থাইরয়েড ফলিকুল, ফলিকুল 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 ফলিকুল, এই হচ্ছে ইন্টারফলিকুলার স্পেস। আর এইখানে রয়েছে প্যারাফলিকুলার সেল। লো পাওয়ারে বোঝা যায় না, লো পাওয়ারে প্যারাফলিকুলার সেল আলাদা করতে পারি না আমরা। ধরে নেই এখানে প্যারাফলিকুলার সেল রয়েছে, এইটাই আমরা স্লাইডে দেখব। একদম ইজিয়েস্ট স্লাইড, কেউ মিস করে না, যে ক্লাস করে না সেও মিস করে না। এই হচ্ছে লো পাওয়ারে আমরা এরকম দেখব। এই হচ্ছে ফলিকল, ইন্টারফলিকুলার স্পেস, এইখানেই রয়েছে প্যারাফলিকুলার সেলস ক্লোজ টু দ্য বেসাল রিজন অফ দ্য ফলিকল। তাহলে থাইরয়েডে হরমোন সিক্রেটিং সেল কি কি রয়েছে? ফলিকুলার সেলস অ্যান্ড প্যারাফলিকুলার সেল। ফলিকুলার সেল কি ফর্ম করে? ফলিকল। প্যারাফলিকুলার সেল থাকে ইন্টারফলিকুলার স্পেসে। এই দেখো হাই পাওয়ারে কোলয়েড অ্যান্ড ফলিকুলার সেল দেখাচ্ছে। নিউক্লিয়াস গুলি দেখো গোল গোল, মানে এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ। দেখতে পাচ্ছ কোলয়েড কত কমে গেছে? দেখতে পাচ্ছ কোলয়েড কত কমে গেছে না? নইলে তো পুরোটা ভরাট হয়ে থাকতো। তার ফলে সেলগুলি হাই কিউবয়েডিয়াল হয়ে গেছে। আর যদি স্কোয়ামাস হতো, ফ্ল্যাট হতো, নিউক্লিয়াসটা ফ্ল্যাটেন্ড হয়ে যেত। এইবারে দেখো একটা স্কিমেটিক ডায়াগ্রাম। এইটা হচ্ছে ফলিকুলার সেল, আর এইগুলি হচ্ছে প্যারাফলিকুলার সেল। এটা মানে রয়েছে কিভাবে? ফলিকুলের বেসে ইন্টারফলিকুলার স্পেসে প্যারাফলিকুলার সেল, এই হচ্ছে ফলিকুলার সেল, আর এইখানে রয়েছে কোলয়েড। এইবারে বলো তো এটা অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ? ফলিকলটা হ্যাঁ অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ? হ্যাঁ দেখে বলো। অ্যাক্টিভ। এই দেখো হাই কলামনার, এটা মোটামুটি ইনঅ্যাক্টিভ অ্যাক্টিভের মাঝে, আর এইটা হচ্ছে টোটালি ইনঅ্যাক্টিভ, চুপ করে বসে আছে, ওয়েট করছে কখন এই কোলয়েড জমা হচ্ছে। এখন হু করে কোলয়েড জমা হচ্ছে, প্রেসার করেছে, সেলগুলি ফ্ল্যাটেন্ড হয়ে গেছে, লো কিউবয়েডিয়াল হয়ে গেছে। তাহলে হরমোন কি সিক্রেট করে? থাইরয়েড হরমোন অ্যান্ড ক্যালসিটোনিন। থাইরয়েড হরমোন কি সিক্রেট করে? ফলিকুলার সেল, মেইনলি T3 and T4, ট্রাইআইডোথাইরোনিন। তোমরা ফিজিওলজিতে এগুলি ডিটেলসে পড়তে হবে, ছাড়া নেই, ভালো করেই জানো। আয়োডিন আমাদের লাগে, আয়োডিন থেকে টাইরোসিন রেসিডিউ সাথে কাপলড করে মোনোআইডোটাইরোসিন ডাইআইডোটাইরোসিন করে,
একটা ডায়াইডো একটা মোনোআইডো করে T3 করে আর দুটো ডায়াইডো করে T4 করে। কোনটা অ্যাক্টিভ ফর্ম? T3টা অ্যাক্টিভ ফর্ম, কিন্তু ব্লাডে বেশি থাকে T4। ডিটেলস আর পড়বো না, এমনি ফাংশন অফ থাইরয়েড ভালো করেই জানো। ব্রেন বাচ্চাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি থাইরয়েড হরমোন মেইনলি কি করে? নিউক্লিয়াস যে ডিএনএ আছে, ডিএনএ ক্লোজ টু দে কাজ করে স্টিমুলেট করে, প্রোটিন সিনথেসিসকে হেল্প করে, এমআরএনএ কে প্রোডাকশন করে, ফলে প্রোটিন সিনথেসিসকে হেল্প করে। কি প্রোটিন? যেগুলি এনজাইমস এর কাজ করবে। ফলে যেগুলি অ্যাক্টিভিটি হয় আমাদের সবগুলির জন্য রিয়াকশন দরকার, এনজাইমস দরকার, এই থাইরয়েড হরমোন এনজাইমস স্টিমুলেট করছে। তার ফলে থাইরয়েড যখন হয়, হার্ট রেট বেড়ে যায়, ব্লাড প্রেশার বেড়ে যায়, গ্লুকোজ লেভেল বেড়ে যায় ব্লাডে, ব্রেনের ডেভেলপমেন্ট হয়, গ্রোথ হয়, মানে সবকিছু প্লাস 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 করে থাইরয়েড গ্ল্যান্ড। ফিটাল ব্রেন ডেভেলপমেন্ট, স্কেলিটাল ম্যাচুরেশন, ফলে ওভার যদি থাইরয়েড হরমোন সিক্রেশন হয়, বোন গ্রোথ হয়, ইনক্রিজ বেসাল মেটাবলিক রেট, ফিজিওলজিতে পড়েছো, বিএমআর বেড়ে যায়। ইনোট্রপিক অ্যান্ড ক্রোনোট্রপিক মানে কি? ইনোট্রপিক মানে, ক্রোনোট্রপিক মানে কি? কার্ডিওভাস্কুলার হয়নি ফিজিওলজিতে? হার্ট রেট বেড়ে যায়, তাকে ক্রোনোট্রপিক বলে। এগুলি শিখতে হবে তো। স্টিমুলেট গাট মোটিলিটি, গাটের মোটিলিটি বেড়ে যায়, ইনক্রিজ বোন টার্নওভার, ইনক্রিজ সিরাম গ্লুকোজ, এগুলি সমস্ত পেয়ে যাবে তোমরা ফিজিওলজি বইতে, এবং পড়তে হবেই। থাইরয়েড হরমোন না পড়ে ফিজিওলজি যাওয়া যায় না। আমি যেমন বলি যে অ্যানাটমি এটা না পড়ে যাবে না, থাইরয়েড না পড়ে ফিজিওলজিতে অ্যাপিয়ার করা যায় না। তো থাইরয়েড হরমোন তোমাদের পড়তে হবেই। থাইরয়েড হরমোন আন্ডার দ্য কন্ট্রোল অফ, এগুলি আমার পড়ানোর কথা নয়, তাও বলে দিচ্ছি, একটা হাইপোথ্যালামাস, ব্রেনের মধ্যে একটা হাইপোথ্যালামাস আছে, সেখান থেকে থাইরোট্রপিন রিলিজিং হরমোন হয়, ওটা স্টিমুলেট করে পিটুইটারি গ্ল্যান্ডকে, সেখান থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন হয়, সেখানে থাইরয়েডকে স্টিমুলেট করছে, থাইরয়েড থেকে T3 T4 বেরোয়। কোনটা অ্যাক্টিভ ফর্ম? T3। এইটা আমরা কিন্তু অনেক সময় জিজ্ঞেস করি, কিন্তু ব্লাডে বেশি থাকে T4। যখন T4টা সেলে যায়, কনভার্ট টু T3, লিভার দিয়ে যখন পাস করে, ইট ইজ কনভার্টেড টু T3। এটা আচ্ছা। এরপরে হচ্ছে প্যারাফলিকুলার সেল। প্যারাফলিকুলার সেল কি সিক্রেট করে? ক্যালসিটোনিন। ক্যালসিটোনিন কি করে? লোয়ার দ্য ব্লাড ক্যালসিয়াম লেভেল। কি করে লোয়ার দ্য ব্লাড ক্যালসিয়াম লেভেল করে? আমাদের ক্যালসিয়াম যখন আমরা করি, ক্যালসিয়াম অ্যাবজর্পশন হয় গাট থেকে, আমরা ক্যালসিয়াম খাচ্ছি, গাট থেকে অ্যাবজর্পশন হচ্ছে। কেমন? আবার ক্যালসিয়ামের টেন্ডেন্সি হচ্ছে ইউরিন দিয়ে বেরিয়ে যাওয়া, কিন্তু ক্যালসিয়াম ছাড়লে তো হবে না। ইউরিন কি করে? ক্যালসিয়ামটাকে রিঅ্যাবজর্ব করে। করে কি করে? বোনসে গিয়ে এটাকে ডিপোজিট করে, কারণ বোনসেই বেশি লাগে ক্যালসিয়াম। এটা হচ্ছে মেইন ক্যালসিয়ামের কাজ। তাহলে সব কি করলেই ক্যালসিটোনিন কি করছে? ক্যালসিয়াম অ্যাবজর্পশনটাকে কমিয়ে দিচ্ছে, ফলে ক্যালসিয়াম লেভেল কমে যাচ্ছে। তাই তো? আমাদের যদি নর্মাল কি, যেই আমরা ক্যালসিয়াম খাচ্ছি, ক্যালসিয়াম ট্যাবলেট বলো বা ক্যালসিয়াম যে দুধে রয়েছে ক্যালসিয়াম, মিটে রয়েছে ক্যালসিয়াম, এগুলি যখনই আমরা খাই তখন গাট থেকে অ্যাবজর্পশন হয়, এবং এই অ্যাবজর্পশনটাকে হেল্প করে ওই প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের হরমোন, প্যারাথরমোন। বুঝতে পেরেছো? আর এটার উল্টো হচ্ছে ক্যালসিটোনিন, অ্যাবজর্পশন হতে দেয় না। ফলে ব্লাডে যদি ক্যালসিয়াম না হয়, কি হয়? ক্যালসিয়াম লেভেল কমছে, প্লাস ক্যালসিয়াম রিঅ্যাবজর্ব করে সেই প্যারাথরমোন, ওকে রিঅ্যাবজর্পশন করতে দেয় না ক্যালসিটোনিন, ফলে ক্যালসিয়াম বেরিয়ে যায় ইউরিন দিয়ে, তার ফলে ক্যালসিয়াম লেভেল কমে যায়। সুতরাং ব্লাড ক্যালসিয়াম লেভেল আর কি করে? এই ব্লাড থেকে নিয়ে ক্যালসিটোনিন বোনে ডিপোজিট করতে সাহায্য করে, তাতেও ব্লাড ক্যালসিয়াম লেভেল কমে যায়। তাই তো? ব্লাডে রয়েছে, ব্লাড থেকে বোনে ডিপোজিট করছে, তাহলে ব্লাড থেকে তো কমে গেল। আমার কাছে টাকা রয়েছে, আমি যদি টাকাটা খরচা করে ফেলি, অন্যখানে দিয়ে দিই, তাহলে আমার পকেটের টাকা কমে গেল। তাই হয়, আমাকে কেউ দিচ্ছে টাকা, আমার পকেটে টাকা বাড়লো। আমি টাকাটা খাটিয়ে রোজগার করলাম, টাকাটা বাড়লো। আবার আমি যদি উল্টোটা হয়, আমি যদি জমা দিই, টাকাটা কমে গেল। এবার যদি কেউ আমাকে টাকা না দেয়, আমার পকেটে টাকা বাড়লো না। আমি খাটিয়ে রোজগার করতে পারছি না ইউরিন দিয়ে, টাকাটা বাড়লো না।
প্লাস আমি জমা দিয়ে রাখছি ব্যাংকে, ফলে আমার টাকাটা কমে গেল, পকেটের টাকাটা কমে গেল। সুতরাং ক্যালসিটোনিন কি করে, লোয়ার্স দ্য ব্লাড ক্যালসিয়াম, আর ব্লাড ক্যালসিয়াম বাড়ায় কে, ওই প্যারাথাইরয়েড হরমোন থেকে প্যারাথর্মোন। এগুলি তোমাদের এবার একটাই যেটা হচ্ছে গয়টার। এনি এনলার্জমেন্ট অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড ইজ নোন অ্যাজ গয়টার। সেটা থাইরয়েড হাইপার অ্যাক্টিভ হোক, হাইপো অ্যাক্টিভ হোক, নর্মাল হোক, কোনো ক্যান্সার হোক, এমনি বিনাইন টিউমার হোক, কোনো কারণে আয়োডিন ডেফিসিয়েন্সিতে হোক, আমাদের যখনই থাইরয়েড গ্ল্যান্ড বড় হবে তাকে আমরা গয়টার বলি। যদি কোনো থাইরয়েড নর্মালও থাকে, অনেকে থাইরয়েড বড় থাকে, সেটাও গয়টার। কেমন? তাহলে এনি এনলার্জমেন্ট অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড ইজ নোন অ্যাজ গয়টার। এটা স্মল থেকে শুরু করে হিউজ হতে পারে। এই দেখো, এবার হাইপারথাইরয়েডিজম পেশেন্ট কোনো কারণে, ধরো কোনো একটা টিউবার হয়েছে, ফলে স্টিমুলেট করছে, অথবা অটোইমিউন ডিসঅর্ডার, গ্রেভস ডিজিজ বলা হয়, সেইখানে হাইপারথাইরয়েডিজম হয়। কেমন? এই হাইপারথাইরয়েডিজমে কি করে, থাইরয়েডের যে কাজ সেগুলি সব বাড়িয়ে দাও, হার্ট রেট বেড়ে যাবে, ব্লাড গ্লুকোজ বেড়ে যাবে, হ্যাঁ, প্যালপিটেশন হবে, এই সবচেয়ে যেটা হচ্ছে ট্রেমার হয়, ট্রেমার হবে, প্যালপিটেশন বেড়ে যাবে, হিট ইনটলারেন্স, প্রচন্ড গরম লাগবে কারণ বিএমআর বেড়ে গেছে, হিট বেরোচ্ছে বডি থেকে, ফলে হিট ইনটলারেন্স হবে, ওয়েট লস হবে, থাইরয়েড হরমোন হচ্ছে ক্যাটাবলিক হরমোন, ফলে ওয়েট লস হবে, রোগা হয়ে যাবে, ডায়রিয়া হবে, ওই যে ইনক্রিজ গাট মোটিলিটি হবে, ট্যাকিকার্ডিয়া বলেছি। আর যেটা হয় গ্রেভস ডিজিজ, বিশেষ করে অটোইমিউন ডিসঅর্ডারে চোখটা বেরিয়ে আসবে, পেছনে চোখের পেছনে যে টিস্যু রয়েছে সেই টিস্যুগুলি গ্রোথ হয়, ফলে চোখটা যেন বেরিয়ে আসে, তাকে আমরা বলি এক্সঅপথালমাস। ভেরি গুড। তাহলে এটা হচ্ছে হাইপার, শুধু নামগুলি আমাদের অ্যানাটমিতে জানতে হবে। ইনটলারেন্স টু হুড, তারপর হচ্ছে ফেসিয়াল ফ্লাসিং, বালজিং আইস, এক্সঅপথালমাস, ট্যাকিকার্ডিয়া, ইনক্রিজ ব্লাড প্রেশার, গ্লুকোজ লেভেল বাড়বে, মাসল বাস্টিং হবে, ডায়রিয়া হবে, ট্রেমার হবে, কেমন, আর ফিঙ্গার ক্লাবিং হবে, এই যে এক্সঅপথালমাস। বুঝতে পেরেছ? এই যে এক্সঅপথালমাস। এবার উল্টোটা, হাইপোথাইরয়েডিজম প্রাইমারি হতে পারে, এগুলি আমার পড়ানোর কথা নয়, সেকেন্ডারি হতে পারে, টারশিয়ারি হতে পারে। যদি থাইরয়েডের কারণে থাইরয়েড অ্যাক্টিভিটিটা কম হয়, কোনো কারণে থাইরয়েড সিক্রেশন কম, তাকে আমরা বলি হাইপোথাইরয়েডিজম। যদি থাইরয়েডের কারণে হয় প্রাইমারি, যদি পিটিউটারির কারণে লেস টিসিএইচ হচ্ছে সেকেন্ডারি, আর যদি ব্রেনের কারণে হয় হাইপোথ্যালামাস, তাকে টারশিয়ারি বলি। অথবা ক্লিনিক্যালি আমরা দুটো বলি ইউজুয়ালি, একটা হচ্ছে বাচ্চাদের কনজেনিটাল থাইরয়েড, মা থাইরয়েড ডেফিসিয়েন্সি রয়েছে, জন্ম হয়েছে, অথবা কোনো কারণে ডেফিসিয়েন্সি অফ থাইরয়েড ডেভেলপমেন্ট করেনি, তখন থাইরয়েড হয়েছে, এই যে ফিচার নিয়ে ডেভেলপ করে তাকে বলা হয় থাইরয়েড হাইপোথাইরয়েডিজম ইন চিলড্রেন, তাকে বলি আমরা ক্রেটিনিজম। ডেঞ্জারাস কি, অ্যাজ এ পেডিয়াট্রিশিয়ান তোমাকে বাড়তের সময় ডায়াগনোসিস করতে হবে, অথবা উইদিন ফিউ ডেজ, নাহলে কিন্তু বিপদ, কারণ তখন ব্রেন ডেভেলপ করছে। তুমি যদি হাইপোথাইরয়েডিজম ট্রিটমেন্ট না করতে পারো, তখন থেকে যদি ওকে বাচ্চাকে থাইরয়েড হরমোন না দাও, ইরিভার্সিবল ব্রেন ড্যামেজ হয়ে যাবে, আর ওই বুদ্ধিহীন একটা বোকা হয়ে জন্মে হবে, মেন্টাল ডেভেলপ হবে না, ডোয়ার্ফ হয়ে থাকবে, কারণ থাইরয়েড হরমোন গ্রোথ হেল্প করে, ফলে গ্রোথ হবে না, হবে। আরেকটা কারণে গ্রোথ কম হয়, পিটুইটারি ডোয়ার্ফিজম, কিন্তু তাতে ইন্টেলিজেন্টটা নর্মাল থাকে, থাইরয়েড হরমোনে ইন্টেলিজেন্টটা কম থাকে। এই ক্রেটিনিজম বাচ্চাদের যখন হয়, তোমাদের ডায়াগনোসিস সবচেয়ে যেটা হচ্ছে, বেড সাইডে আমরা কিভাবে ডায়াগনোসিস করি, চেহারা দেখে, প্রোট্রুডেড থাং, পড বেলি, আর একটা আম্বিলিকাল হার্নিয়া পড়িয়েছিলাম থাকে, কেমন। আর যেটা হয়, যেটা করে বাচ্চাকে যখন এরম ভাবে জাস্ট নিউবর্ন বাচ্চাকে যখন তুলি, বা হাত দেখে এরম ঝুলে যায়, হাইপোটোনিয়া, মাসেলের টোন বলে কিছু থাকে না, যেই ধরবো মাথাটা ঝুলে যাচ্ছে, নর্মাল বাচ্চা কিন্তু কিছুটা হলেও ইয়ে করে, যখনই টানবে দেখো মাথা ঝুলে যাচ্ছে, পা ঝুলে যাচ্ছে, এইটা দেখেই ধারণা। প্লাস জিভ, প্রোট্রুডেড টাং হয়, আম্বিলিকাল হার্নিয়া থাকে, পড বেলি থাকে, এইগুলি থেকে আমরা ক্রেটিনিজম। তারপর তো ব্লাড করা হয়, ব্লাডে দেখা যাবে হাইপোথাইরয়েডিজম আছে। আর অ্যাডাল্টকে আমরা বলি মিক্সেডিমা, সেইখানে মেলার ফ্লাশ হবে, একটা ইডিমা হয়, এবং তাদেরও হেয়ার পড়ে যায়, কেমন। এগুলি ডিটেলস দরকার নেই, শুধু নামগুলি জানবে।
ফেসিয়াল পাপিনেস, হেয়ার লস, পালস রেট কমে যাবে যেহেতু হাইপোথাইরয়েডিজম, এগুলি সমস্ত পড়ে নেবে, এগুলি খুব একটা দরকার নেই। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড তোমাদের নেই, তাও জেনে রাখো। প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে দুটো টাইপ অফ সেল আছে, চিফ সেলস অ্যান্ড অক্সিফিল সেল। অক্সিফিল সেল কেন? লার্জ সেল উইথ অ্যাসিডোফিলিক সাইটোপ্লাজম। প্যারাথরমোন কে সিক্রেট করে? প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে কি সিক্রেট হয়? প্যারাথরমোন, প্যারাথাইরয়েড হরমোন। সেটা কে সিক্রেট করে? চিফ সেলস। বাস, আর কিছু জানার দরকার নেই। আর প্যারাথাইরয়েড হরমোন কি করে? এইটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড, নট প্যারাথাইরয়েড। প্যারাথাইরয়েড আমি দেইনি। ঠিক এরকম তোমরা দেখতে পাবে। চলো আমরা দেখি তাহলে এই জিস্ট আমরা কি শিখলাম। থাইরয়েড গ্ল্যান্ডে দুটো টাইপ অফ হরমোন সিক্রেটিং সেল রয়েছে। একটা হচ্ছে ফলিকুলার সেল হুইচ সিক্রেটস T3 and T4। আর কোলয়েডটা কি? কোলয়েডটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন বাউন্ড উইথ এ থাইরয়েড হরমোন। কি বুঝতে পারলে না? এটা ফিজিওলজি পড়াবে ডিটেলস, আমি ছোট্ট করে বুঝিয়ে দিই। এই যে কোলয়েড জমা হচ্ছে, ব্যাপারটা কি? খুব ছোট্ট করে সহজভাবে বোঝাচ্ছে। এটা হচ্ছে থাইরয়েডুলার সেল। কেমন? খুব ছোট্ট ভাবে বোঝাচ্ছি, কেমন? ডিটেলসে পড়তে হবে। এইটা হচ্ছে ব্লাড ভেসেল রয়েছে, আর এটা হচ্ছে লুমেন কোলয়েড। এই ব্লাড ভেসেল থেকে আয়োডিন, আমরা আয়োডিন খাচ্ছি, আয়োডিন অ্যাবজর্ব হচ্ছে থাইরয়েড সেলে। কেমন হচ্ছে? আয়োডিন অ্যাবজর্ব হচ্ছে। আমরা আয়োডিন খাই, আয়োডিন যেখানে আয়োডিন কম আয়োডাইজ সল্ট খাই। এই আয়োডিন আমাদের দরকার, এই আয়োডিন আমাদের সেলে গেল। আর কি করছে? সেল আয়োডিনটাকে নিল, আর সেল তৈরি করছে আরেকটা প্রোটিন, একটা গ্লাইকোপ্রোটিন তৈরি করছে। সেল থেকে একটা প্রোটিন, গ্লাইকোপ্রোটিন তৈরি হতে পারে জেনেটিক অর্ডারে, তাই তো? নিউক্লিয়াসে জিন অর্ডার দিলে তুমি একটা গ্লাইকোপ্রোটিন তৈরি করো। গ্লাইকোপ্রোটিন স্পেশালিটি কি? টাইরোসিন রেসিডিউ রয়েছে। এই গ্লাইকোপ্রোটিনের মধ্যে টাইরোসিন রয়েছে। গ্লাইকোপ্রোটিন, প্রোটিন পার্টটার মধ্যে টাইরোসিন রয়েছে। কেমন? এই টাইরোসিনটা দরকার, এই গ্লাইকোপ্রোটিন তৈরি করছে। আমরা থাইরয়েড গ্লোবুলিন বলি। গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন হচ্ছে এই। এবার আয়োডিন আর গ্লাইকোপ্রোটিন এই লুমেনের এই সারফেসে এইখানে দুটো রিয়াকশন হয়। আয়োডিন নিয়েছে, আয়োডিনটা অ্যাক্টিভ হয়, হাইড্রোজেন পারঅক্সাইড রিলিজ হয়ে। এবার গ্লাইকোপ্রোটিন তৈরি হয়েছে, গ্লাইকোপ্রোটিনের মধ্যে টাইরোসিন রেসিডিউ হয়েছে। এই টাইরোসিনের সাথে আয়োডিনটা যোগ হয়। টাইরোসিন যে রেসিডিউ রয়েছে গ্লাইকোপ্রোটিনে, ওর একটা ইনেট টেন্ডেন্সি হচ্ছে আয়োডিনের দিকে ধাবিত হওয়া। কে স্টিমুলেট করে? TSH, পিটুইটারি থেকে হচ্ছে। এবার টাইরোসিন রেসিডিউ, টাইরোসিন প্লাস একটা আয়োডিন যখন হয় আমরা বলি মোনো আয়োডোটাইরোসিন। একটা টাইরোসিন অ্যাসিডে, একটা টাইরোসিন মলিকুলে একটা আয়োডিন ঢুকে গেল, অ্যাডিশন হলো। তাহলে কি হলো? একটার মানে কি? মোনো। সেটাই, সেটার সাথে আয়োডিন একটা টাইরোসিনে হলো। একটা গ্লাইকোপ্রোটিন থেকে 5খানা হতো, টাইরোসিন হলো। তাহলে আমরা কি বলছি? মোনো আয়োডোটাইরোসিন। কোথায় হচ্ছে? লুমিনাল সারফেস অফ দ্য সেল। এবার দুটো এই গ্লাইকোপ্রোটিনের যে টাইরোসিন অনেকগুলি রয়েছে, আরেকটা টাইরোসিনের সাথে আয়োডিন যোগ হলো, I2 না, আয়োনাইজড। তাহলে দুটো আয়োডিন হলে কি নাম দেবো আমরা? ডাই আয়োডোটাইরোসিন, DIT। ওটা মোনো, DIT। শেষ হলো না এখনো। মোনো আয়োডোটাইরোসিন, টাইরোসিনের খুব মিনিমাম এফেক্ট আছে, খুব একটা অ্যাক্টিভ, ওরাও কাজ করে কিন্তু অতটা নয়। তখন কি হচ্ছে? এইখানে হলো ডাই আয়োডোটাইরোসিন। কোথায় হচ্ছে? এইখানে। তাহলে এখানে মোনো আয়োডোটাইরোসিন হয়েছে, ডাই আয়োডোটাইরোসিন রয়েছে, আর টাইরোসিনটা একটা গ্লাইকোপ্রোটিনের মধ্যে ঢুকে আছে। এরপরে কি করছে? একটা মোনোআইডো, একটা ডাই আয়োডোটাইরোসিন যোগ হয়ে গেল। একটা টাইরোসিন, মোনোআইডোটাইরোসিন হয়েছে অনেকগুলি মলিকুল, ডাইআয়োডোটাইরোসিনই হয়েছে। এবার একটা মোনোআইডো, একটা ডাইআয়োডো এবার রিয়াকশন করলো। তাহলে কটা আয়োডিন রেসিডিউ হলো? 3টে। তার নাম কি? ট্রাইআয়োডোথাইরোডিন।
T3। আবার দুটো ডাইআয়োডো টাইরোসিন এবার যোগ হলো, তার নাম কি? T4, টেট্রা। 4 হচ্ছে টেট্রা, দুটো ডাইআয়োডো তো, 2 আর 2 4, টেট্রায়োডো টাইরোসিন। T4 DIT প্লাস DIT, T4 এইখানটায় হয়, সেলের এই সারফেসটায়। এরপরে এইগুলি কার সাথে যোগ আছে? প্রোটিন, টাইরোসিন তো প্রোটিন মলিকুলের সাথেই আছে, গ্লাইকোপ্রোটিনে। এই গ্লাইকোপ্রোটিনের সাথে এগুলি যোগ হয়ে এই কোলয়েড তৈরি করছে। So the colloid is nothing but a glycoprotein with T3, glycoprotein with T4. হ্যাঁ, বাস ওখানে শেষ হয়ে গেল। কিছু কিছু মোনোহাইড্রো টাইরোসিনও থাকে, ডাইহাইড্রো টাইরোসিনও থাকে। চুপ করে বসে আছে কোলয়েড হয়ে, T3 T4 ইনঅ্যাক্টিভ। ওই গ্লাইকোপ্রোটিনের সাথে থাকলে কোনো কাজকর্ম করতে পারবে না। এইবারে ব্রেন অর্ডার দিলে এক্ষুনি হার্ট রেট বাড়াতে হবে, এক্ষুনি ব্লাড প্রেশার বাড়াতে হবে, রেডি হও, যুদ্ধ করতে হবে। তখন কি হচ্ছে, এই T3, এই কোলয়েডের গ্লাইকোপ্রোটিন উইথ T3, গ্লাইকোপ্রোটিন উইথ T4, যাকে আমরা বলি থাইরোগ্লোবিউলিন। কেমন? এইটা আবার এখান দিয়ে এন্ডোসাইটোসিস, বাইরে যখন বেরিয়ে আসে সেল থেকে এক্সোসাইটোসিস বলি, আবার যখন টেনে নেয় এন্ডোসাইটোসিস বলি। সেলের মধ্যে আবার ঢুকে গেল। কেমন? কি হলো? সেলের মধ্যে কে ঢুকলো? থাইরোগ্লোবুলিন প্লাস T3, থাইরোগ্লোবুলিন প্লাস T4 কোলয়েড হিসেবে পুট করে ঢুকেছে। এরপরে সেলের এখানে একটা এনজাইম, পারঅক্সিডেজ এনজাইম, এটাকে ভেঙে দেয়, প্রোটিন পার্ট গ্লাইকোপ্রোটিন পার্ট আলাদা করে দেয়। T3 বেরিয়ে আসে, T4 ফ্রি হয়ে যায়, ব্লাডে চলে গেল, কাজ করলো। বুঝতে পেরেছো? খুব সহজভাবে বললাম, আরো কঠিন আছে। তাহলে কোলয়েড হচ্ছে কি? থাইরোগ্লোবিউলিন, গ্লাইকোপ্রোটিন উইথ T3, গ্লাইকোপ্রোটিন উইথ T4, ইনঅ্যাক্টিভ ফর্ম। অ্যাক্টিভ হতে গেলে সেলের আবার যেতে হবে, সেলে ওটাকে ক্লিভড হতে হবে, ক্লিভ মানে ভেঙে যাওয়া, তারপরে ওটা ব্লাডে যেতে হবে। এবং T4টাও বেশি অ্যাক্টিভ নয়, খুব কম কাজ করে কিন্তু কম, তার জন্য ওটাকে আবার T4টাকে আবার T3 হতে হবে লিভার এনজাইমস দিয়ে। তখন ও গিয়ে সেলের জিনকে অর্ডার করবে, এবার কুইক কাজ করো, এনজাইম তৈরি করো, ইমিডিয়েটলি হার্ট রেট বাড়াও, ব্লাড প্রেশার বাড়াও, গ্লুকোজ বাড়াও, ইন্টেস্টাইনকে বলবে তাড়াতাড়ি পেরিস্টলসিস করো, গ্রোথ হবে, হিট ইনটলারেন্স মানে হিট বেড়ে যাবে, বিএমআর বেড়ে যাবে। এই হচ্ছে থাইরয়েডের কাজ। সুতরাং যাদের হাইপারথাইরয়েডিজমে সবগুলি বেশি বেশি হবে, তার সাথে যোগ হবে এক্সোপথ্যালমাস। সবার হয় না কিন্তু, হাইপারথাইরয়েডিজম হলেই এক্সোপথ্যালমাস তার কোনো মানে নেই। আরেকটা কথা জেনে, নেগেটিভ ফিডব্যাক, এটা জেনে রাখো, ক্লিনিক্যালি লাগবে। যখন TSH কি? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, পিটিউটারি গ্ল্যান্ড থেকে সিক্রেট করে। কখন হয়? যখন হাইপোথাইরয়েডিজম হয়। যখন থাইরয়েড লেভেল আমাদের ব্লাডে কম থাকে, অনেক দিন ধরে কম, তখন পিটিউটারি বলবে আরে থাইরয়েড লাগবে তো, তখন পিটিউটারি থেকে TSH সিক্রেশন বাড়বে। আর যখন প্রচুর থাইরয়েড হরমোন রয়েছে, নর্মাল রয়েছে, পিটিউটারি বলবে আর দরকার নেই, থাইরয়েড হরমোন কম। সুতরাং হাইপোথাইরয়েডিজমে TSH বাড়বে, হাইপারথাইরয়েডিজমে TSH কমবে। নেগেটিভ ফিডব্যাক। ঠিক আছে, হ্যাঁ বলো। থাইরোগ্লোবুলিন অ্যাক্টিভ না, T3 T4টা যখন ভেঙে যায়, আবার আয়োডিনটা আবার পুলে চলে যায়। হ্যাঁ বল। হ্যাঁ, সেলে ঢুকে যাবে, তারপরে ক্লিভিং হবে, পরে গ্লোবুলিনটা আবার ইউজড হবে। কেউ ফেলে না, নেচার আমি বলেছি সবচেয়ে কিপটে। ইভেন আয়োডিনটা, মোনোহাইড্রো টাইরোসিনও ক্লিভড হয়, আয়োডিনটা আবার ইউজ হয়।